নমস্কার। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের মৃতদেহ। ভূতের ভয় আমাদের মজ্জাগত। এই ভয় নিয়ে শিশু হয় বুড়ো, তারপর মারা পড়ে স্বচক্ষে কখনো ভূত না দেখেই। স্বচক্ষে দেখিনি বলেই যে কোনো জিনিসের অস্তিত্ব নেই এমন কথা বলা যায় না। এই হলো নরেশের যুক্তি। নিশ্চয়ই স্বচক্ষে দেখাটাই হচ্ছে আসল কথা। আমি বললাম। তুমি কামচাটকা দেখেছো? নরেশ জিজ্ঞাসা করল। মাথা নেড়ে জানালাম, না। তবু তো কামচাটকার অস্তিত্ব স্বীকার করো। করি। কেন করো? কেন করব না? আমি জানি যে জাহাজের টিকিট কিনলেই যেদিন খুশি আমি কামচাটকায় বেরিয়ে আসতে পারি। প্রেত লোকের পথও দুর্গম নয়। মানে মানে হচ্ছে ইচ্ছা করলে তুমি এখনই টিকিট না কেটে সোজা প্রেতলোকে গিয়ে হাজির হতে পারো। পারি নাকি? আলবাত খানিকটা আফিম খাও অথবা গলায় দড়ি দাও অথবা ধন্যবাদ, তোমাকে আর কোনো উপায় বলতে হবে না। নরেশ, তোমার যুক্তি শুনে আমার দেহ রোমাঞ্চিত হচ্ছে, অতএব এই প্রসঙ্গ ছেড়ে দাও। নরেশের সঙ্গে আমার প্রায়ই এমন তর্ক হতো। আমি ভূত মানি না, সে মানে। ছলে বলে কৌশলে সে আমাকে নিজের দলে টানার চেষ্টা করত, অথচ আমি ভূত মানলে তার বা ভূতের কি লাভ হবে এইটুকু ছিল আমার বুদ্ধির অগম্য। সেদিন আকাশে চাঁদ উঠেছিল, পূর্ণিমার পরিপূর্ণ চাঁদ। ব্ল্যাকআউটের ব্যবস্থা করে কলকাতাকে যারা নিষ্প্রদীপ করেছে, আজকের সমুজ্জ্বল চন্দ্র যেন তাদের অক্ষমতাকে ব্যঙ্গ করতে চায়। হঠাৎ নরেশ এসে হাজির, বলল, চলো। নরেশ হচ্ছে সেই জাতীয় মানুষ, লোকে যাদের বলে চন্দ্রাহত। সে লুকিয়ে লুকিয়ে পদ্য লেখে কিনা জানি না, কিন্তু পূর্ণিমার চাঁদ উঠলেই আর ঘরের ভেতরে বসে থাকতে পারে না। পথে বেরিয়ে পড়ে এবং কোনোদিন যায় গড়ের মাঠ, কোনোদিন ঠাকুরিয়া লেকের দিকে, কোনোদিন বা অন্য কোথাও। তার এই নৈশ ভ্রমণের একমাত্র সঙ্গী হচ্ছে আমি। যদিও এতটা কবিত্ব বা বাড়াবাড়ি আমি পছন্দ করি না, তবু প্রতিবাদ করে লাভ নেই, কারণ আমি প্রতিবাদ করলেই সে তর্ক করবে, আর তর্ককে আমি ভয় করি ভূতের চেয়েও বেশি। ঘরের দিকে চেয়ে দেখলাম রাত 11:30। নাচের ভাবে জিজ্ঞাসা করলাম, আজ কোন দিকে? গঙ্গার ধারে। গঙ্গার ধারে গিয়ে পৌঁছাবো রাত 12টা। তারপর তারপর আবার কি? সেখানে কতক্ষণ থাকবে? যতক্ষণ ভালো লাগে। নাও নাও, আর দেরি করো না। মনে মনে পূর্ণিমার চাঁদের মুন্ডুপাত করতে করতে জামা পরে আমি নরেশের সঙ্গে বেরিয়ে পড়লাম। সারা কলকাতা তখন ঘুমানোর চেষ্টা করছে, রেডিও দানবের বেসুরো কোলাহল পর্যন্ত বন্ধ। গঙ্গার ধারে গিয়ে দেখলাম সেখানে আর কোনো চাঁদের ভক্তই হাজির নেই। এ যেন মনুষ্যহীন পৃথিবী। কেবল একজন পাহাড়াওয়ালা একটা আলোকহীন গ্যাস স্তম্ভের পাশে লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়েছিল। সেও যেন মানুষ নয়, পাথরের প্রতিমূর্তি। তাকে দেখেও সন্দেহ হয় না যে সে পূর্ণিমার চাঁদকে উপভোগ করছে। নিদ্রিত দীর্ঘ পথ, নিস্তব্ধ রাত্রির কণ্ঠ, নির্জনতায় চারিদিক যেন খাঁ খাঁ করছে। হঠাৎ কারা ভীষণ স্বরে গর্জন করে উঠল, বল হরি, হরি বল। কাঁধে খাট নিয়ে দেখা দিল এক সব যাত্রী। কোনো হতভাগ্য ঘণ্টাখানেক আগেও ছিল এই পৃথিবীর জীব, কিন্তু এখন তার প্রাণহীন দেহের আর কোনো মূল্যই নেই। খানিক্ষণ পরে তার অস্থায়ী স্মৃতির মতন পড়ে থাকবে খালি কয় মুঠো ছাই। আবার সেই ভয়াবহ চিৎকার। এই কর্কশ চিৎকারে শ্রীহরির বা সদ্যমৃতের প্রতি কিছুমাত্র শ্রদ্ধার ভাব নেই। নিস্তব্ধ রাত্রে এই চিৎকার শুনলে কেন জানি না আমার বুক কেঁপে ওঠে। এ যেন জীবনের প্রতি মৃত্যুর অভিশাপ। খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান বা আর কোনো ধর্মাবলম্বীর শবযাত্রার সময়ে এমন অশোভন ও বিভৎস গোলমাল করে না। বললাম, নরেশ, তুমি তো ভূত মানো, কিন্তু স্তব্ধ রাত্রে এমন নির্জন জায়গায় এরকম চিৎকার শুনলে তোমার কি ভয় হয় না যে এক্ষুনি ওই মরাটা জেগে ধর্মর করে খাটের উপরে উঠে বসবে? নরেশ বলল, না, এমন অসম্ভব কথা মনে হবে কেন? ভূত হচ্ছে দেহহীন আত্মা। পঞ্চভূতে গড়া মৃতদেহের সঙ্গে তার কোনোই সম্পর্ক নেই। ভূত হচ্ছে অশরীরী। তাহলে লোকে যখন বলে ভূত দেখেছি, তখন কি মিথ্যে বলে? তাও না, লোকে দেখে আত্মার সুনরুক্ষ দেহ। সে কেবল ছায়া, তাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না। সেই ছায়াও মানুষকে স্পর্শ করতে পারে না। তাহলে লোকে ভূতকে ভয় করে কেন? কারণে। একটা স্নান ঘাটের চাতালে গিয়ে বসলাম। তখন পূর্ণ জোয়ার। পৃথিবী নীরব হয়েছে বলে জেগে উঠেছে গঙ্গার কলরব। বিচিত্র ধ্বনি তুলে তটের ওপর এসে আছড়ে আছড়ে পড়ছে ঢেউয়ের পর ঢেউ। জ্যোৎস্নায় চারিদিক করছে জল জল। তরঙ্গে তরঙ্গে ছড়িয়ে পড়েছে যেন চকচকে হীরক চূর্ণ। নরেশের প্রাণে কবিত্ব জেগে উঠল। হঠাৎ জিজ্ঞাসা করল, ভায়া, একটা গান গাইবে? আমি বললাম, একবার গান গাওয়ার চেষ্টা করেছিলাম,
কিন্তু আমি গান গাইলেই আমার কুকুরটা উপর দিকে মুখ তুলে শেয়ালের মতন কেঁদে ওঠে। তাই ওই চেষ্টা আমি ত্যাগ করেছি। তার চেয়ে তুমি গান গাও, আমি শুনি। নরেশ মাথা নেড়ে বলল, আমার অবস্থা আশাপ্রদ নয়। আমি গান গাইলেই পাড়ার লোকেরা বলে শান্তিভঙ্গের অপরাধে তারা আমার নামে নালিশ করবে। আজকাল তাই মনে মনে গান গাই। অতএব কারুরই গান গাওয়া হলো না। একটু চুপ করে থেকে নরেশ আবার বলল, গঙ্গার পাশে বসে মানুষের গান গাওয়া ধৃষ্টতা। এমন কলসঙ্গীত মানুষের কণ্ঠে ফোটে না। গঙ্গার ধ্বনিকে আমার কিন্তু সঙ্গীত বলে মনে হলো না। থমথমে নিঝুম রাত, চারদিকে ছমছমে ভাব। এ যেন আর মানুষের পৃথিবী নয়। এই নিরালায় গঙ্গার বক্ষ ভেদ করে নির্গত হচ্ছে যেন কোনো অতিকায় পাতালবাসীর মহা আর্তনাদ। যেন সে আর জলশৃঙ্খলে বন্দী হয়ে থাকতে রাজি নয়। তাই বিপুল কণ্ঠে কেঁদে কেঁদে ছটফট করছে এবং সঙ্গে সঙ্গে আলোড়িত হয়ে উঠছে সারা গঙ্গার জলরাশি। হঠাৎ আমার দৃষ্টি একদিকে আকৃষ্ট হলো। ঘাটের সিঁড়ির শেষ ধাপটা যেখানে জলের ওপর জেগে রয়েছে, সেখানে দেখা যাচ্ছে কি একটা সন্দেহজনক বস্তু। ওটা কি নরেশ? নরেশ দেখেই উঠে দাঁড়ালো, সচকিত কণ্ঠে বলল, ওটা মানুষের দেহ বলে মনে হচ্ছে না? তাই তো বোধ হচ্ছে। জোয়ারে ভাসতে ভাসতে এখানে এসে ঠেকেছে। দুজনে তাড়াতাড়ি সিঁড়ির নিচে নেমে গেলাম। হয়তো ও দেহে এখনো জীবন আছে। না, জীবন্ত নয়, মৃতদেহ। স্ত্রীলোকের মৃতদেহ পচিয়ে ফুলে ঢোল হয়ে উঠেছে। কালাপেড়ে কাপড়ের খানিকটা দেহের সঙ্গে জড়ানো আর খানিকটা জলের উপরে ভাসছে। সেই সঙ্গে ভাসছে তার একরা সেলানো চুল। দৃষ্টিহীন চোখ দুটো আড়ষ্ট। ঢেউয়ের তালে তালে দেহটা অস্বাভাবিকভাবে হেলছে দুলছে, ঘাটের ধাপে এসে লাগছে। যেন তা জ্যান্ত, যেন তা আবার শুকনো পৃথিবীর ওপরে উঠতে চায়। মানুষের এই শোচনীয় পরিণাম দেখে বুকের ভিতরটা কেমন করতে লাগলো। নরেশের হাত ধরে দ্রুত পদে সিঁড়ির ওপর উঠে এসে দাঁড়ালাম। গ্যাস পোস্টের পাশে পাহাড়াওয়ালাটা ঠিক সেইভাবেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। নরেশ উত্তেজিতের মতন তার কাছে দৌড়ে গিয়ে নিজের অদ্ভুত হিন্দি ভাষায় ব্যাপারটা বোঝাবার চেষ্টা করতে লাগলো। পাহাড়াওয়ালা হেসে বলল, বাবুজি বাংলায় কথা বলুন, আমি বাংলা জানি। কি হয়েছে? ঘাটে একটা লাশ ভেসে এসেছে। হ্যাঁ, স্ত্রীলোকের লাশ। স্ত্রীলোকের লাশ? আবার স্ত্রীলোকের লাশ? বড়ই আজব কথা বাবুজি, বড়ই আজব কথা। কেন পাহাড়ওয়ালাজি? গেল 2 মাসের মধ্যে এই ঘাটেই রাত দুপুরে আরো দুবার দুটো স্ত্রীলোকের লাশ ভেসে এসেছিল। এই ঘাটেই? তারপর? দুবারই আমি স্বচক্ষে লাশ দেখেছি। তারপর ওপরে উঠে থানায় খবর দিয়ে নিজেই বোকা বনে গিয়েছি। কেন? লাশ আর খুঁজে পাওয়া যায়নি। নিশ্চয়ই স্রোতে ভেসে গিয়েছিল। তাছাড়া আর কি বলবো বলুন? আচ্ছা চলুন দেখি লাশটা একবার দেখে আসি। পাহাড়ওয়ালাকে নিয়ে আবার ঘাটের দিকে চললাম। 2 মাসের মধ্যে রাত দুপুরে একই ঘাটে 3 বার 3টা স্ত্রীলোকের লাশ ভেসে আসা খুব আশ্চর্য ব্যাপার বটে। মৃতদেহটা তখনও সেখানেই তেমনভাবেই ঘাটের সঙ্গে সংলগ্ন হয়ে আছে। পাহাড়ওয়ালা হেঁট হয়ে পড়ে খানিকক্ষণ নীরবে মৃতদেহের দিকে তাকিয়ে রইল। তারপর ফিরে বলল, বড়ই আজব কথা বাবুজি, বড়ই আজব কথা। আরো দুবার ঠিক যেন এই লাশটাকেই দেখেছি। এমনই এলানো চুল, এমনই কালাপাড় কাপড়। কি পাগলের মতন বকছো পাহাড়ওয়ালাজি? হঠাৎ পাহাড়ওয়ালা চিৎকার করে টলে জলের ভিতরে পড়ে যায় আর কি। আমি তাড়াতাড়ি করে একটা হাত চেপে ধরলাম। সে নিজেকে সামলে নিল। আমার লাঠি, আমার লাঠি! তোমার লাঠি? হ্যাঁ বাবুজি, জলের ভেতর থেকে কে টান মেরে আমার লাঠি কেড়ে নিল, ওই দেখুন। ঘাট থেকে হাত 4-5 তফাত দিয়ে একগাছা লম্বা লাঠি ভেসে যাচ্ছে স্রোতের সঙ্গে। পাহাড়ওয়ালা একটা ভয়ার্ত চিৎকার দিয়ে সিঁড়ি বেয়ে বেগে উপরে উঠতে লাগলো এবং ভয় এমন সংক্রামক যে আমরাও তার পেছনে পেছনে উপরে না উঠে পারলাম না। কিন্তু ওপরে এসেই নরেশ বলল, ধ্যাৎ, আমরাও কি পাগল? পাহাড়ওয়ালার হাত ফসকে লাঠিটা জলে পড়ে গেছে বলে আমরাও কিনা ভয় পালিয়ে এলাম। নিজের কাপুরুষতায় অপ্রতিভ হয়ে আমিও কথা বলতে পারলাম না। বাস্তবিক ভয় পাওয়ার তো কিছুই হয়নি। পাহাড়ওয়ালা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়েছিল, পিছল ঘাটে হড়কে লাঠিটা জলে পড়ে গিয়েছে। এ তো খুবই সহজ কথা। হঠাৎ পাহাড়ওয়ালা সভয় বলে উঠল, দেখুন বাবুজি, দেখুন। ফিরে দেখলাম মৃতদেহটা আর ঘাটের সঙ্গে সংলগ্ন হয়ে নেই। ঠিক যেন চিত সাঁতার কেটে জোয়ারের মুখে ভেসে চলেছে উত্তর দিকে। কিন্তু খানিকটা গিয়েই দেহটা আবার ডুবে গেল। অনেকক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলাম, কিন্তু আর তা ভেসে উঠল না। নরেশ নিরস কণ্ঠে বলল, খুব পূর্ণিমার চাঁদ দেখা হলো, এখন বাড়ি চলো।
এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।